হ্যালো কিডোজ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তোমাদের ঈদ কেমন কাটলো কমেন্ট বক্সে জানাবা কিন্তু। যাই হোক, ঈদের ছুটি শেষ, আমাদেরকে আবার লক্ষ্মী বাচ্চার মতো পড়তে বসতে হবে। তোমাদের থেকে অনেকগুলো টপিকের ওপর ক্লাস নেওয়ার জন্য রিকোয়েস্ট পেয়েছি এবং সবচেয়ে বেশি রিকোয়েস্ট পেয়েছি যে টপিকটার উপরে ক্লাস নেওয়ার জন্য, সেটিকে নিয়েই আজকে আমাদের প্রথম লেসন। এবং আমাদের আজকের টপিকের নাম হচ্ছে ঘোড়ার ডিমের প্রিপোজিশন। প্রিপোজিশন আসলেই একটা আস্ত ঘোড়ার ডিম কেন, কিভাবে, এই নিয়েই তোমাদের সাথে আমি থাকব, তোমাদের প্রিয় হাফিজ স্যার এবং আমার চ্যানেল ইংলিশ উইথ HR। তাহলে চলো শুরু করা যাক। শুরুতেই আমরা জেনে নেই প্রিপোজিশন শব্দের অর্থ কী। প্রি শব্দের অর্থ পূর্বে, পজিশন শব্দের অর্থ অবস্থান। এ থেকে আমরা ধারণা করতে পারি যে প্রিপোজিশন হয়তো কোনো কিছুর পূর্বে অবস্থান করবে। হ্যাঁ কিডোজ, প্রিপোজিশন সর্বদাই বাক্যে নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজের পূর্বেই অবস্থান করবে। স্ক্রিনে আমি তোমাদের জন্যে প্রিপোজিশনের একটি সুন্দর সংজ্ঞা তুলে ধরার চেষ্টা করেছি, দেখো একবার পড়ে শোনাচ্ছি। আ প্রিপোজিশন ইজ আ ওয়ার্ড or group of words used before a noun, pronoun or a noun phrase to show direction, time, place, location, special relationships, or to introduce an object. Some examples of prepositions are words like in, at, on, off, and to, etc. তোমাদের সুবিধার জন্যে নিচে বাংলায় সাবটাইটেল দেওয়া আছে, তোমরা সেটাও একটু দেখে নিও। তাহলে তো আমরা জানলাম প্রিপোজিশন কি, তাই না? এবার আসো আমরা আগেই জেনে নেই যে আমরা প্রিপোজিশন কিভাবে শিখব। স্ক্রিনের লেখাটা একটু মনোযোগ দিয়ে পড়ো। এখানে লেখা আছে প্রিপোজিশনস ইন ইংলিশ আর হাইলি আইডিওম্যাটিক, অলদো দেয়ার আর সাম রুলস ফর ইউজেস. Much preposition usage is dictated by fixed expressions. In these cases, it is best to memorize the phrase instead of the individual preposition. অর্থাৎ যদিও প্রিপোজিশনকে ব্যবহার করার জন্য বেশ কিছু রুলস আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এরা নির্দিষ্ট কিছু এক্সপ্রেশনের সাথেই ফিক্সড থাকে। আর তাই প্রত্যেকটা প্রিপোজিশনকে আলাদা আলাদা করে মুখস্থ করতে না গিয়ে আমরা যদি ফ্রেজগুলোকে মুখস্থ করে ফেলি, তাহলে আমাদের জন্য প্রিপোজিশন পড়া লেখা দুটোই খুব সহজ হবে। এই নিয়েই তোমাদের সাথে ক্লাসে থাকবো আমি আজকে, আমাদের বেসিক ক্লাস পার্ট 1। দেখো স্ক্রিনে চলে এসেছে প্রিপোজিশনের ধরন এবং প্রকারভেদ। শুরুতেই বলে রাখি, ব্যবহারিক দিক এবং প্রয়োগের উপর ভিত্তি করে আমরা কিন্তু প্রিপোজিশনকে ভিন্ন ভিন্ন ধরন এবং প্রকারভেদে পেয়ে থাকি। যেমন ধরো, যদি ব্যবহারিক দিক বিবেচনা করি তাহলে প্রিপোজিশনগুলো নিম্নরূপ হতে পারে: preposition of time, preposition of manner, preposition of place, preposition of source, etc. etc. আবার যদি প্রয়োগের উপর ভিত্তি করে আমরা প্রিপোজিশনকে ভাগ করে থাকি তাহলে প্রিপোজিশনগুলো হতে পারে নিম্নরূপ, যেমন সিম্পল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন। এছাড়াও আরও বেশ কিছু আছে যেগুলো আমরা কিভাবে চিনব পার্ট 2-তে দেখব। এখন আমরা আসি পার্ট 1-এ। আমরা যে প্রিপোজিশনগুলোর নাম এখানে লিখেছি তাদেরকে আমরা কিভাবে চিনতে পারি। প্রথমে কথা বলবো সিম্পল প্রিপোজিশন নিয়ে। দেখো পাশে আমি খুব সহজভাবে তোমাদের জন্য কিছু পয়েন্ট লিখে দিয়েছি, যা দেখে খুব সহজেই তোমরা চিনে ফেলতে পারবে এটি কোন প্রিপোজিশন। সিম্পল প্রিপোজিশন দেখতে খুবই সহজ এবং একটাই মাত্র শব্দ থাকবে। বেশিরভাগ ক্ষেত্রেই এরা খুব কমন হয়, যেমন ইন, অ্যাট, টু, এটসেট্রা। এরপর আসি ডাবল প্রিপোজিশনে। ডাবল প্রিপোজিশনে দুটো সিম্পল প্রিপোজিশন মিলে একটি নতুন প্রিপোজিশন তৈরি করবে, যেমন ধরো ইন আর টু মিলে ইনটু, আপ আর টু মিলে আপ টু, এটসেট্রা। তোমরা আমার পড়া বুঝতে পারছো তো? তোমাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবা, কজ তোমাদের প্রত্যেকটা রিভিউ আমার কাছে অনেক বেশি ভ্যালুয়েবল। ওকে, সো আসো এখন আমরা দেখি আমরা কিভাবে চিনব কম্পাউন্ড প্রিপোজিশনকে। এটি দেখতে অনেক ক্ষেত্রেই ডাবল প্রিপোজিশনের মতো হবে, তবে এরা বাক্যে ভিন্নভাবে নাউন, প্রোনাউন অথবা অ্যাডজেক্টিভের সাথে সম্পর্ক তৈরি করে থাকে। কিছু উদাহরণ দিতে গিয়ে বলবো বিহাইন্ড, বিসাইড, এটসেট্রা এটসেট্রা। আমরা আজকে বুঝে নেওয়ার চেষ্টা করব কম্পাউন্ড প্রিপোজিশন কি।
কম্পাউন্ড প্রিপোজিশন বোঝার জন্যে বা চেনার জন্যে প্রথমে আমাদেরকে প্রেফিক্স সম্পর্কে ধারণা থাকতে হবে। তোমরা যারা জানো না প্রেফিক্স কী, তাদের জন্য একটু যদি বলি, প্রেফিক্স হচ্ছে কোনো একটি অ্যালফাবেট অথবা কোনো একটি শব্দ বা শব্দাংশ যা কোনো একটি নির্দিষ্ট শব্দের পূর্বে বসে সেই বেস ওয়ার্ডটির অর্থে পরিবর্তন ঘটায়। যেমন ধরো আমি বললাম রাউন্ড, রাউন্ড কথাটির অর্থ হচ্ছে গোলাকার, কিন্তু যদি এর পূর্বে আমি এ বসিয়ে দেই তাহলে এর অর্থ কি হয়ে যাবে? এটি হয়ে যাবে অ্যারাউন্ড এবং এর অর্থ হয়ে যাবে চারদিকে। এই জাতীয় প্রিপোজিশনগুলোই কম্পাউন্ড প্রিপোজিশন। আমি তোমাদেরকে মাত্র 20টা কম্পাউন্ড প্রিপোজিশন সম্পর্কে আইডিয়া দিয়ে দিব এবং সেটা দেখে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তোমাদের কম্পাউন্ড প্রিপোজিশন নিয়ে কোনো রকম সমস্যা হবে না। এবার তাহলে কিভাবে চিনব পার্ট 2তে যে প্রিপোজিশনগুলো রয়েছে তাদেরকে নিয়ে আলোচনা করা যাক। দেখো, যেহেতু আমি চাইছি খুব সহজেই তোমরা প্রিপোজিশনগুলোকে চিনে ফেলো এবং এটা আমাদের খুব বেসিক একটা ক্লাস, তাই আমিও খুব সহজভাবেই প্রিপোজিশনগুলোকে কিভাবে চেনা যায় তা নিয়ে আলোচনা করছি। এর অবশ্যই টুকটাক ব্যতিক্রম রয়েছে, তা নিয়ে আমরা আমাদের মডারেট এবং অ্যাডভান্স ক্লাসগুলোতে আলোচনা করব। পড়ায় আসা যাক। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি পার্টিসিপল প্রিপোজিশন। আমরা খুব সহজে পার্টিসিপল প্রিপোজিশনগুলোকে আইডেন্টিফাই করতে পারবো এবং সেটি কিভাবে, যখন কোনো প্রিপোজিশনের সাথে আমি আইএনজি যুক্ত দেখতে পাবো তখনই আমি বুঝে নিব এটি পার্টিসিপল প্রিপোজিশন। যেমন ধরো রিগার্ডিং, অ্যাজিউমিং, অর্থাৎ এক কথায় বলতে পারো আইএনজি যুক্ত যে কোনো প্রিপোজিশনই পার্টিসিপল প্রিপোজিশন। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ডিসগাইজড প্রিপোজিশন। এটি অন্যতম সহজ একটা প্রিপোজিশন, কেননা ডিসগাইজ প্রিপোজিশন মাত্র দুই, অফ কথাটার পরিবর্তে ও এবং অন কথাটার পরিবর্তে এ, আর কিছুই না। অর্থাৎ ডিসগাইজ প্রিপোজিশন একটি হচ্ছে ও আর একটি হচ্ছে এ। তারপরে আমরা যে প্রিপোজিশনটি দেখতে পাচ্ছি এটি একটু ব্যতিক্রম। এটি ব্যতিক্রম এই কারণে যে এর অবস্থান অন্যান্য প্রিপোজিশনের মতো নাউন বা প্রোনাউনের পূর্বে হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে এই প্রিপোজিশনগুলোকে দেখতে পাওয়া যায়। উদাহরণস্বরূপ আমি বলতে পারি হোয়ার আর ইউ কামিং ফ্রম। এখানে ফ্রম একটি প্রিপোজিশন, কিন্তু সে নাউন বা প্রোনাউনের পূর্বে বসেনি, কিন্তু বাক্যে এর অবস্থান রয়েছে। বাক্যে এই প্রিপোজিশনের অবস্থান অন্যান্য প্রিপোজিশনের চেয়ে আলাদা হওয়ার কারণে এর নাম ডিটাচ প্রিপোজিশন। পরবর্তীতে আমরা কথা বলবো ফ্রেজাল প্রিপোজিশনকে নিয়ে। ফ্রেজাল প্রিপোজিশনকে দুইভাবে চেনা যেতে পারে। প্রথমত আইএনজি যুক্ত প্রিপোজিশন, কিন্তু এর সাথে অন্য আরেকটি প্রিপোজিশন যুক্ত রয়েছে, যেমন অ্যাকর্ডিং টু। দ্বিতীয় উপায় হচ্ছে, ধরে নেওয়া যাক প্রথমে একটি সিম্পল প্রিপোজিশন আছে, মাঝে একটি বেস ওয়ার্ড আছে, পরবর্তীতে আরেকটি সিম্পল প্রিপোজিশন আছে। এই জাতীয় প্রিপোজিশনগুলোকে দেখতে একটি ফ্রেজের মতোই মনে হবে এবং এজন্যই এদেরকে ফ্রেজাল প্রিপোজিশন বলে। কখনো কখনো প্রথম সিম্পল প্রিপোজিশনটি নাও থাকতে পারে, অর্থাৎ একটি বেস ওয়ার্ড তার সাথে একটি সিম্পল প্রিপোজিশন, এভাবে করেও ফ্রেজাল প্রিপোজিশন গঠিত হয়। আমি তোমাদেরকে কিছু উদাহরণ স্ক্রিনে দিয়ে দিয়েছি, আরও কিছু উদাহরণ আমরা আমাদের নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে এ পর্যন্তই, অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান। তোমরা অবশ্যই ভিডিওটা ডাউনলোড করে রাখবা এবং বেশ কয়েকবার ভিডিওটা দেখবা। আজকে আমাদের বেসিক ক্লাস 1 ছিল, আমরা আরও 2টা বেসিক ক্লাস নেব এবং এরপর তোমাদের প্রিপোজিশন সম্পর্কে ধারণা আশা করছি অনেকখানি ক্লিয়ার হয়ে যাবে। এরপরে প্রয়োজন অনুযায়ী আমরা মডারেট এবং অ্যাডভান্স ক্লাসগুলো নিব। ঠিক আছে কিডোজ, তোমরা তোমাদের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকো আর আমি ব্যস্ত থাকি এই পাহাড়ে ওঠার চেষ্টা নিয়ে। দেখা হবে পাহাড়ের ওপরে নেক্সট কোনো ক্লাসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।